ওনার আসলে কোথাও যাওয়ার জায়গা নেই, ওনার আসলে বাঁচারই কোনো পথ নেই। উড়াল আদৌ দিবেন কিনা সেটা একটা দেখার বিষয় হয়েই থাকবে। কি করবেন সেটা তো সময়ের উপর, অথবা মারা পড়তে পারেন। জি, অথবা মারা পড়তে পারেন। ব্যাখ্যা করবেন একটু। দেখুন, আপনার বাংলার ইতিহাস নানান রকমের অপঘাত পূর্ণ ইতিহাস। সুতরাং আমাদের এই স্বাধীন বাংলাদেশে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেহত্যাগ করতে হয়েছে আততায়ীর গুলিতে, শহীদ জিয়াউর রহমানকে আপনার শাহাদাত বরণ করতে হয়েছে আততায়ীর গুলিতে, এবং ভবিষ্যতে চাঁদবাড়ি কে হন আমরা জানি না। এখন ধরুন, যারা আপনার নোবেল লরেট কে কারান্তলারে স্থানান্তর করতে পারেন, যেই শক্তি, সেই ধরনের শক্তি প্রাণবায়ু সংহার করতে পারে। সুতরাং তখন কিন্তু আপনি নোবেল পেয়েছেন বলে আপনাকে ছাড় দেবে না কেউ। এটা তো আপনি সরাসরি একটা হুমকি দিচ্ছেন, এবং এই হুমকিটা খুবই বিপজ্জনক। ভাই, যা কিছুই বলেন না কেন, পরিষ্কার করে কথাবার্তা বলতে পারতে হবে বাঙালিকে। বাংলা ভাষায় আমরা কথা বলি, এবং সেই জন্যই আপনার ব্রিটিশরা বলতো হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এই গোখলে সাহেবের মুখ দিয়ে আমরা শুনেছি না? মূলত আইডিয়াটা কিন্তু ব্রিটিশারদের। সেই জন্যই আপনার কলকাতা থেকে রাজধানী সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লিতে, দিল্লির দরবার বসানো হয়েছিল। না, তা তো বটেই। আমরা দেখি ব্রিটিশ বিরোধী আন্দোলনে, ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে বাঙালিরাই নেতৃত্ব দিয়েছিল, এই কথা তো কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু আপনি যে কথাটা বলছেন জনাব মঞ্জুরুল হক, আপনি কিভাবে এই কথাগুলি বিবেচনা করছেন, শেষের কথাগুলো? না, এটা তো খুব পরিষ্কার। স্যার যেটা বললেন এটা খুব পরিষ্কার, যে সেটা হলো যে আমরা বাঙালিরা আবেগ, দয়া মায়া এইসব নিয়ে পরিচালিত হই। এটা আমাদের একটা হেরিডিটি, আমাদের জেনেটিক প্রভাব। কিন্তু ডিপ স্টেট সাম্রাজ্যবাদ তারা এইসব আবেগ টাবেগের ধার ধারে না, তারা বিপ্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালটা হচ্ছে যে আপনাকে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি, আপনি ব্যর্থ, সুতরাং স্পিওনাজ সূত্রে বা গুপ্তচর ভিত্তিক যে ল, সেই লতে বলে যে ইউ হ্যাভ টু ডিস্ট্রয় ইট। হয় আমরা মেরে ফেলবো, নাহলে আপনি নিজে নিজেকে মেরে ফেলবেন। পৃথিবীতে বিভিন্ন দেশের গোয়েন্দারা যখন ধরা পড়ে, তখন সেই দেশটি ওই লোকের নাগরিকত্ব অস্বীকার করে, ওই দেশটি। আমাদের কেউ না। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে তাকে মেরে ফেলো, পুড়াই দাও, টুকরো টুকরো করে ফেলো, আমাদের কিচ্ছু যায় আসে না। এই শর্তেই কিন্তু তাকে চাকরি দেওয়া হয়, তাকে ট্রেনিং দেওয়া হয়, যে তুমি যখন বিদেশে গুপ্তচর ভিত্তি করতে যে ধরা পড়বা, তখন তোমাকে কিন্তু আমরা অস্বীকার করব। সুতরাং আমি যাকে বপন করছি সে আমাকে ফল দেবে না, আমি তো সেই গাছে উপড়ে ফেলবো, এবং উপড়ে ফেলার সময় বিন্দু পরিমাণে কোনো হেজিটেশন ফিল করবো না, কোনো দয়া মায়া স্নেহ মমতা কিচ্ছু না, কোনো দায়বোধ না। কারণ তুমি তো আমার কাছে ভাড়া খাটছো, তোমাকে তো আমি এখানে কোনো ইমোশনাল পোস্ট হিসেবে আনিনি, তোমাকে বাই করেছি, তুমি আমার কাছে নিজেকে সেল করেছো। সুতরাং তুমি যেটি পাচ্ছ না, হয় তুমি নিজেকে ডিস্ট্রয় করো, অথবা আমরা তোমাকে ডিস্ট্রয় করে দেবো। সেই জন্য এটা হতেই পারে। সেক্ষেত্রে কি নিষ্ক্রিয় হয়ে যাওয়াটা একটা সমাধান হতে পারে? নিষ্ক্রিয় ওনাকে হতে দেবে না, ওনাকে জামাত এনসিপি নিষ্ক্রিয় হতে দেবে না। ওনার আসলে কোথাও যাওয়ার জায়গা নেই, ওনার আসলে বাঁচারই কোনো পথ নেই। উনি এমন ভাবে কাদার ভিতরে পড়েছেন, এখান থেকে ওনার পরিত্রাণ নেই। উনি যে সব ছেড়ে ছুড়ে দিয়ে প্যারিসে যে ওখানে আইফেল টাওয়ারের নিচে বসে থাকবেন, চা খাবেন, জোর ঝামেলা নেই, আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসা করব, ক্ষুদ্র ঋণকে আরো ক্ষুদ্র বানাই ফেলবো, সেই সুযোগ ওনার নেই। কারণ জামাত আর এনসিপি তাকে যেতেই দেবে না। এবং উনি যদি কমিটমেন্ট ফুলফিল না করতে পারেন, ওনাকে যারা বপন করেছিল তারা ওনাকে বাঁচতে দেবে না। ওনার রিপ্লেসমেন্ট সঙ্গে সঙ্গে তৈরি করবে, এবং রিপ্লেসমেন্ট তৈরি হওয়ার পরে ওই ব্যক্তিটি তাদের কাছে ভ্যালুলেস। বাঁচিয়ে রাখতেও পারে, ফেলেও দিতে পারে, তুলে নিয়ে যেতে পারে, সমুদ্রের মধ্যে ফেলে দিতে পারে, লাদেনের মতো। কিছু 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 বলার উপায় নেই। আবার উনি যদি সবাইকে ডেকে ডুকে একটি জাতীয় সরকার গঠন করে পাচারণীয় হওয়ার চিন্তা করেন,
সেটিও তিনি পারবেন না ওই যে ইসলামিস্ট রেডিকালিস্ট যারা আছে তাদের কারণে। অর্থাৎ উনি ডাইনে বায়ে সামনে পেছনে কোন জায়গায় যাওয়ার মতন রাস্তা রাখেন। নো ওয়ে। আপনাদের কথা শুনে আমি আতঙ্কিত বোধ করছি। এটা লজিক, আমরা আমাদের কথা না ভাই, এটা লজিকের কথা। আমাদের ব্যক্তিগত কোনো কথা নাই এখানে, আমাদের ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগার কোনো বিষয় না। এটা হচ্ছে যুক্তির কথা এবং জিওপলিটিক্সের যে নোংরা খেলা। আমরা জিওপলিটিক্স খুব সুন্দর করে উচ্চারণ করি, শব্দটা বেশ গাল ভরা একটা শব্দ, কিন্তু এর ভিতরকার যে নোংরামি গুলো আছে সেই নোংরামি গুলো আমরা অ্যাভয়েড করি, আমরা এড়িয়ে যাই। এই নোংরামি গুলোর কিছু যদি আমরা বলি, এই যে আপনি এখন যেমন ভয় পাচ্ছেন এই নোংরামি গুলো শুনে, তাই না? আমরা এটাকে বলি যে হ্যাঁ লুসিফারকে ডেকে আনলে লুসিফার একজনকে প্রাণ সংহার করে তারপরেই ফেরে। কি সহজ কথা, আমরা সিনেমায় দেখেছি লুসিফারকে ডাকতে নাই, তো আমি লুসিফারকে ডেকে নিয়ে এসেছি, তাকে বসিয়েছি। এখন লুসিফার কি করবে? কিচ্ছু করার নেই। এখন প্রফেসর ইউনূস যদি প্রথম 3 মাসের ভেতরে নির্বাচন দিয়ে চলে যেতেন, উনি প্রাতঃস্মরণীয় হতেন এই বাংলাদেশে। ওনাকে মানুষ বিশাল এক নেতৃত্বের পর্যায়ে, নেতার পর্যায়ে শ্রদ্ধা করতেন চিরদিন, যতদিন উনি বাঁচবেন ততদিন শ্রদ্ধাটি পেতেন। কিন্তু উনি করেননি সেটা, কারণ ওনার সীমাহীন লোভ আছে, উনি ব্যবসায়ী মানুষ, উনি সেই লোভটাকে সামলাতে পারেন। পাওয়ার একটা বিশাল জিনিস। আমি এটা না 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 না, এখানে আপনাদের আমি একটা জিনিস বলি, একটু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ নিয়েই বলছি আমি। এখানে দুটি জিনিস, আপনারা বলছেন তার লোভের কারণে তিনি নির্বাচন 3 মাসের মধ্যে দেননি, আবার অন্যদিকে আপনারা বলছেন তার অন্য জায়গায় কমিটমেন্ট, তাকে যারা এনেছে, দুটি সাংঘর্ষিক না? না, তাকে যারা এনেছে তাদের হয়ে উনি 3 মাসের মধ্যে কাজটা করতে পারতেন। ওনার যে অ্যাসাইনমেন্ট সেটি উনি ওই যে প্রথম 3 মাসের মধ্যেই করতে পারতেন। না, তার অ্যাসাইনমেন্ট ধরেন পোর্ট দেয়া, তার অ্যাসাইনমেন্ট করিডোর দেয়া, তিনি এটা 3 মাসের মধ্যে কিভাবে করে করবেন? সেইটি তো একদিনের ব্যাপার। আপনি 3 মাসের ভিতরে নির্বাচন ঘোষণা করে দিলে এবং যদি সেটা মানে ইনক্লুসিভ নির্বাচন হয়, ইভেন আপনি আওয়ামী লীগকেও নির্বাচনে ডেকে নিয়ে আসলেন, হাসিনা আসুক বা অন্য যে কেউ আসুক, আওয়ামী লীগকেও নিয়ে আসলেন, অর্থাৎ তাহলে আপনি জনগণের কোনো পক্ষের শত্রু থাকছেন না তো আর। বিএনপিকেও ডাকছেন, আওয়ামী লীগকেও ডাকছেন, জামাতকেও ডাকছেন, আপনি কারো শত্রু থাকছেন না। আপনি সেই সময় পোর্ট এবং করিডোর দিয়ে দিলেন, আপনাকে কেউ কিন্তু প্রতিবাদ করতে যেত না। কিন্তু এখন আপনি যখন জনপ্রিয়তার সর্বোচ্চ জায়গা থেকে সরে গেছেন, আপনি একবার তলানিতে নেমে গেছেন জনপ্রিয়তার, আপনার কথা কেউ বিশ্বাস করছে না, এখন আপনি যাই করতে যাবেন না কেন, যে শক্তিহীন দলগুলো আছে সেই শক্তিহীন দলগুলো আপনাকে প্রতিবাদ করবে। আপনার বাঁচার রাস্তা নেই এই জায়গাটায় এসে। 10 মাস আপনি অনেক টাইম নষ্ট করেছেন, কিল করেছেন। ওই জায়গায় এই জন্যই বলছি যে বিষয়টি শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত নয়, এই বিষয়টির সাথে লোভ জড়িয়ে আছে। আমি একটা কথা বলে শেষ করি, এটি হলো প্লেখানভ লেনিনের থেকে বড় নেতা ছিলেন, কিন্তু আমরা লেনিনকেই সবচেয়ে বড় মানি, বিশাল মানি। প্লেখানভ একজন দার্শনিকের মতো ছিলেন। প্লেখানভের একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে হিউম্যান ক্যারেক্টার বড়ই বিচিত্র এবং পৃথিবীর সবচেয়ে জটিল কম্পিউটার হচ্ছে মানুষের ব্রেন, সবচেয়ে জটিল বস্তু, যেটা আপনি হাজার হাজার বছর গবেষণা করলেও আপনি বুঝতে পারবেন না যে এই লোকের থিঙ্কিংটা কোন দিকে পরিচালিত হচ্ছে। মনুষ্য ব্রেনের মতো এরকম জটিল কোনো কিছু নেই। তো সেই ব্রেনের সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তুর নাম হচ্ছে পাওয়ার। টাকা না, পাওয়ার। মানুষের টাকা হতে পারে, বিলিয়ন ট্রিলিয়ন টাকা হতে পারে, বাট হি হ্যাভ নো পাওয়ার। রাষ্ট্র ক্ষমতা একটা এমন একটি পাওয়ার যে এই পাওয়ার একবার যদি কেউ এনজয় করা শুরু করে, সেই জায়গা থেকে সরে আসা খুব চারটিখানি কথা। টাকার মোহ আপনি কাটাতে পারবেন, আপনার 1 বিলিয়ন চলে গেছে, আর 1 বিলিয়ন আপনি ইনকাম করবেন, কিন্তু পাওয়ার পরে সেই পাওয়ার আপনি সকাল বিকাল পাবেন না। একবার পাওয়ার পরে সেই পাওয়ারটার মোহ মানুষ কাটাতে পারে। এই জায়গাটাই বলছি আমি যে ওনার লোভ, নাথিং এলস, অন্য কিছু না। থ্যাংক ইউ। শেষ করব নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার শেষ মন্তব্যটি দিয়ে। ধন্যবাদ। একবার আমি জাভা দ্বীপে বেড়াতে গিয়েছিলাম। আমার খুব শখ হয়েছিল দুটো জিনিস দেখবার, একটি হচ্ছে আগ্নেয়গিরি, জীবন্ত আগ্নেয়গিরি, আর একটি ছিল কুইক স্যান্ড,
চোরাবালি। তা আমার ওই যে মানসপটে যে চোরাবালি আমি দেখেছি, প্রফেসর ইউনূস এখন এই চোরাবালিতে পড়েছেন। যত তিনি নড়াচড়া করবেন, যা কিছুই করবেন, তিনি আরো পতিত হবেন, তার কোনো নিস্তার নেই। হ্যাঁ, আমি এত কিছু কুইকস্যান্ড ভাবতে চাই না। কুইকস্যান্ড ফেনোমেনা তাকে গ্রাস করবে, কিচ্ছু করার নেই, অনিবার্য পরিণাম। আমি 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 আপনাদের কথা শুনে সত্যি একটু আতঙ্কিত বোধ করছি। এমনটা আমি এটা চাই ভালো, জাতি যত দ্রুত আতঙ্কিত হবে তত কিন্তু বাঁচোয়ার রাস্তা খুঁজে নেবে। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন।